হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মিস্টার কুইন কোরিয়ান ড্রামাটি 7 নম্বর পর্ব। এর প্রথম 6টি পর্ব অলরেডি আমি এক্সপ্লেন করেছি। যে ভিডিওগুলো আপনারা এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ভরা দিঘিতে লাফ দিলেও বং তার নিজের শরীরে ফিরে যেতে পারে না। আর একদম শেষে আমরা দেখেছিলাম বর্তমান সময়ে হসপিটাল থাকা অবস্থায় বং এর অক্সিজেন মাস্ক একজন খুলে দিলে তার হার্টবিট থেমে যেতে থাকে, যার ফলে জোছেন যুগে থাকা বং অজ্ঞান হয়ে পড়ে যায়। যেহেতু দুই যুগে দুই রকম কাহিনী, তাই এক এক করেই বলি। বর্তমান সময়ে রাষ্ট্রপতি সিইও বং এর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে কেটে পড়ে। ডাক্তাররা যখন বিষয়টা টের পায় তখন তারা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। শেষমেশ বংয়ের হার্টবিট ফিরে এসে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। বংয়ের জ্ঞান ফিরে আসে। ডাক্তাররা জানে সে নাকি 7 দিন ধরে অজ্ঞান হয়েছিল, আর জোছেনেও কিন্তু সে 7 দিনই ছিল, অর্থাৎ সময় দুই যুগে একইভাবে চলছে। তো জ্ঞান ফেরার পর বং সবকিছু দেখতে এবং শুনতে পারলেও সে কিছু বলতে কিংবা নড়াচড়া করতে পারে না। এদিকে জোছেন যুগের কাহিনীতে দেখি বংয়ের আত্মা ফিরে যাওয়ায় কিমসের শরীর পড়ে যায়। হংইন তখন বৈদ্য ডাকতে যায়। ঠিক সেই সময় রাজা হোয়াজিনের কক্ষের দিকে যাচ্ছিল। হংইনের থেকে সে যখন রানীর কথা শোনে তখন সে দৌড়ে চলে আসে রানীর কাছে। সে বলে, কি হয়েছে আমার রানীর? চই বলে, মালিকাকে হয়তো কেউ বিষ খাইয়েছে। সেখানে তখন বৈদ্য এসে রানীর শরীর পরীক্ষা করে জানায় রানী জীবন মৃত্যুর মধ্যবর্তী অবস্থায় আছে। তার শরীরে প্রাণ আছে ঠিকই, কিন্তু তিনি নড়তে চড়তে পারছেন না। তো বৈদ্য রানীকে আকুপাংচার চিকিৎসা করলে তার শ্বাস প্রশ্বাস মোটামুটি স্বাভাবিক হয়। সে জানায় আজ রাতটা ভালোভাবে রানীর খেয়াল রাখতে হবে, তার বিপদ এখনো কাটেনি। ফলে রাজা তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে তান্ত্রিক ছোট রানীকে জানায় আজ রাতের মধ্যেই রানীর শরীর থেকে খারাপ আত্মাটি তাড়াতে হবে। এটা করতে রানীর এক টুকরো কাপড় লাগবে, আর কিছু তাবিজ রানীর কাছাকাছি কোথাও পুঁতে দিতে হবে। ফলে ছোট রানী একজন দাসীকে দিয়ে গোপনে রানীর একটু কাপড় চুরি করায় এবং কিছু তাবিজ তার কক্ষের পাশেই পুঁতে দেয়। অন্যদিকে দেখা যায় রানীর অবস্থার কথা এবং সম্রাট সারা রাত তার পাশেই থাকতে চেয়েছেন এই কথা হোয়াজিন জানতে পারে। সেভাবে রানী হয়তো সম্রাটকে তার কাছে আসা আটকাতে অজ্ঞান হওয়ার নাটক করেছে। তাই সে রেগে চলে যায় ছোট রানীর কাছে। সে বলে, কিমসোকে সরাতে আমি সবকিছু করতে রাজি, বলুন আমাকে কি করতে হবে। ছোট রানী বলে, সত্যি যদি তুমি আমার সাহায্য চাও তাহলে আমার থেকে আর কোনো কিছু গোপন করতে পারবে না। এই শর্তে সে রাজার ব্যাপারে সবকিছু জেনে নেয়, যে রাজা গোপনে কি কি পরিকল্পনা করছে তার সবকিছু। এদিকে ছোট রানী এবং হোয়াজিন মিলে যে প্রাসাদে জাদুটনা করছে এই খবর চলে যায় রানী দোয়াগারের কাছে। সে জোয়াগানের সাথে এ নিয়ে আলাপ করতে থাকে যে ছোট রানীর এই অপরাধের জন্য তাকে কি শাস্তি দেওয়া যায়। সেখানে তখন একজন এসে তাদেরকে জানায় রানী কিমসো মৃতপ্রায় অবস্থায় আছে। এই খবরকে তারা সুযোগ হিসেবে কাজে লাগায়। তারা কিম বিয়ংকে সাথে নিয়ে সেই মুহূর্তে ছোট রানীর প্রাসাদে যায় আর দেখতে পায় তিনি তান্ত্রিককে দিয়ে কি সব আচার অনুষ্ঠান করছে। ছোট রানী এখানে নিজের জীবন বাঁচাতে বড় রানীকে জানায়, আপনি যে ভাবছেন সম্রাট আপনার হাতের পুতুল হয়ে আছে, আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন। তার এই কথার রহস্য কিম বিয়ং তদন্ত করবে বলে জানায়। তো কিম বিয়ং তার দলবল নিয়ে চলে যায় রানীর কক্ষে। এখানে ছোট্ট করে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, কিম বিয়ং কিন্তু এখনো সেই কাপড়ের টুকরের মালিকের সন্ধান করছিল। সন্ধান করতে গিয়ে সে রাজ্যের খাদ্য পরীক্ষকের থেকে জানতে পারে এই কাপড়টি সম্রাটের ভাই ইয়ং পিয়ং গোপনে পোড়াচ্ছিল, যেটা আমরা 4 নম্বর পর্বে দেখেছিলাম। খাদ্য পরীক্ষকের থেকে এমনটা জেনে সে ভাবতে থাকে সেদিন কি তাহলে ইয়ং পিয়ং রানীকে মারতে চেয়েছিল, নাকি ওই পোশাকে স্বয়ং রাজাই ছিল। তো যাই হোক, কিম বিয়ং রানীর কক্ষে গিয়ে সেখানে উপস্থিত রাজাকে বলে, আমি রানীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। রাজা বলে, কোথায় নিয়ে যাবে? কিম বিয়ং বলে, ছোট রানী আর হোয়াজিন মিলে কালো জাদু করে রানীর ক্ষতি করার চেষ্টা করেছে, আর আপনার সাথে যেহেতু হোয়াজিনের গভীর সম্পর্ক রয়েছে তাই তদন্তের স্বার্থে আপনাকে কিছুই বলা যাবে না। রাজা এতে রেগে বলে, আমার রানীকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না? সে তখন বাধা দিলে কিম বিয়ং এর লোকজন তার দিকে তলোয়ার তাক করে। রাজা নিজে কতটা দক্ষ তলোয়ারবাজ সেটা তো আমরা জানি, তবে সে তার দক্ষতা সবার থেকে গোপন রাখতে চাইতো। তবুও এমন পরিস্থিতিতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে একজন সৈন্য থেকে তলোয়ার কেড়ে নিয়ে কিম বিয়ং এর দিকে তাক করে আর বলে, রানীর দিকে আর এক পায়ে গলে এখানেই তোমাকে শেষ করে দিব। সে সম্রাট হয়েও তারই সেনারা অন্য একজনের কথায় তার দিকে তলোয়ার উঠাবে এটা রাজা ভাবতেও পারেনি। তো রাজা কিম বিয়ংকে বলে, প্রাসাদের এমন পরিস্থিতিতে রানীকে যদি বাপের বাড়িতে পাঠাতে হয় তাহলে অবশ্যই আমি পাঠাবো, তবে তুমি ওকে স্পর্শ করবে না, কারণ বিয়ের পর থেকে রানীর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন তার স্বামীর, তার কোনো চাচাতো ভাইয়ের না। কিম বিয়ং তার এমন কথার আর কোনো জবাব দিতে পারে না। তো রাজা তার নিজের দায়িত্বে রানীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে হং এবং ইয়ং পিয়ং এর সাথে আলাপে বসে যে কিম বিয়ং এত সাহস পাচ্ছে কিভাবে।
হং বলে রানী হয়তো সেই রাতের কথা ওকে বলে দিয়েছে, কিন্তু রাজা বলে না, ওর কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। হং বলে সেই ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাবে। তো যাই হোক, এদিকে বাপের বাড়িতে গিয়ে রানীর জ্ঞান ফিরে আসে। আমরা দেখতে পাই আবারও বং হুয়ানের আত্মাই তার শরীরে রয়েছে। তার আত্মা আবার কিভাবে রানীর শরীরে আসলো সেটা আপাতত দেখানো হয় না। তো মেয়ের জ্ঞান ফিরতে দেখে তার বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়। সে তার মেয়েকে সেবা করতে সেখানকার নাম করা অনেক ডাক্তারকে ডেকে আনে। যত ভালো ভালো খাবার আছে সব তার সামনে হাজির করে, আর সেখানকার সেরা একজন মহিলাকে দিয়ে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দেয়। তো এরপর বং তার কক্ষে থাকা একটি বই হাতে নিতেই তার কিম সো ইয়াং এর কিছু স্মৃতি মনে পড়ে যায়। যদিও সে বং হুয়ান, তবে তার মনে হতে থাকে এটা যেন তারই স্মৃতি। এদিকে কিমসোর বাবা এবং কিম বিয়ং একসাথে বসলো। তারা আলোচনা করলো রানীকে যে পদচ্যুত করার ব্যাপারে প্রস্তাব উঠছে এটা কিভাবে আটকানো যায়। কিম বিয়ং তাকে কথা দেয় যে চাচাতো ভাই হিসেবে যে কোনো বিপদ বা ষড়যন্ত্র থেকে সে কিমসোকে রক্ষা করবে। এখানে সে তার কাছে থাকা সেই কাপড়ের টুকরোটি তাকে দেখিয়ে বলে, দেখুন তো এরকম কাপড় আপনি কাউকে উপহার দিয়েছিলেন কিনা। মানে সে রাজাকে এমন কাপড়ের পোশাক দিয়েছে কিনা সেটা জানতে চাচ্ছে আর কি। কিন্তু রানীর বাবা জানাই, আমার মেয়ে রানী হওয়ার পর থেকে সবাই আমাকেই উপহার দিচ্ছে, আমি কাউকে কোনো কাপড় উপহার দিইনি। তবে কিছুদিন আগে আমার গুদাম ঘরে চুরি হয়েছিল, সেখানে আমার অবৈধ অনেক সম্পদ মজুত করা ছিল। সেই সবের ভেতরে এমন কাপড়ের কোনো পোশাক হয়তো আমি দেখেছিলাম, ঠিক মনে করতে পারছি না। এখানে বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। রানীর বাবার গুদাম ঘরে চুরি করেছিল রাজার লোকজন। চুরি বলতে তারা সেই দুর্নীতিবাজ লোকদের তালিকা থাকা খাতাটি খুঁজতে গিয়েছিল, কিন্তু সেটি না পেয়ে শুধু শুধু ফিরে আসলে কেউ সন্দেহ করবে দেখে তারা সম্পদ চুরি করে এটাকে সাধারণ একটা চুরির ঘটনা হিসেবে প্রচার করতে চেয়েছিল। তো যাই হোক, রাজাকে এদিকে আমরা দেখি সে এবং ইয়াং পিয়ং মিলে নিজেরাই গোপনে তদন্ত করে রাজার কিছু দুর্নীতিবাজ মন্ত্রীদের তালিকা করেছে, যেখানে আমরা এটা জানতে পারি যে সকল দুর্নীতিবাজদের মূল হলো জোয়াকুয়েন। তো রাজার কাছে যেহেতু আসল খাতাটি নেই, তাই সে কিছুই করতে পারছে না। আবার কিম বিয়ং যেভাবে তার পিছু লেগেছে তাতে সে খুব শীঘ্রই রাজার আসল রূপ জেনে যেতে পারে। তাই রাজাকে এরপর আমরা তার গোপন প্রশিক্ষণ কেন্দ্রে যেতে দেখি। তো রাজা কি শেষমেশ তার দ্বিতীয় প্ল্যান অর্থাৎ প্রাসাদ আক্রমণ করার পরিকল্পনা করছে? এইরকম প্রশ্ন রেখেই এক প্রকার অপ্রত্যাশিত ভাবেই 7 নম্বর এপিসোডটি শেষ হয়। তো গাইস, এই পর্বের কাহিনীটা একটু এলোমেলো লাগলেও পরের পর্বে কিন্তু অনেক কাহিনী করতে চলেছে, যেখানে আমরা এই ড্রামার সবচেয়ে গোপন একটি ব্যাপার জানতে চলেছি। তাই পরের পর্বটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।